আজ আমরা পারুল টার্গেটের সাজেশন থেকে প্রবাবিলিটির কোশ্চেনগুলো দেখে নেব। ঠিক আছে? তো প্রবাবিলিটি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে, খুব যুক্তি নির্ভর এবং খুব ইন্টারেস্টিং। ঠিক আছে? তো একদম 1 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে লক্ষ্য করে দেখো, পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু 1/2, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত? তো তোমাদের দেখো একটা ছবি আমি দেখাই, দুটো ঘটনা এখানে প্রকাশ করা আছে, এ এবং বি। তাহলে এই যে সাইডটা, যদি এই দিকটা শেডেড করা আছে, এই দিকটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এই সাইডটা হচ্ছে বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, এবং মাঝের জায়গাটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। এবং তিনটি ঘটনায় দেখো পরস্পর বিচ্ছিন্ন। তাহলে দেখো আমরা এই যে এ ঘটনাটাকে দেখো দুটো ঘটনার যোগফলের আকারে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এবং একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইকুয়াল টু আমরা এই দুটো ঘটনার যোগফলের আকারে লিখে নিয়েছি। যেহেতু এই দুটো ঘটনা পরস্পর পৃথক ঘটনা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? তাহলে বলো দেখি, যেটা বের করতে বলা হয়েছে যে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা সমান কত? এটা সমান হচ্ছে পি অফ এ, দেখো এটা সমান লিখতে পারি আমরা পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? পি অফ এ ইন্টারসেকশন বিটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পি অফ এর মান দেখো দেওয়া আছে 2/3, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও দেওয়া আছে 1/6। তাহলে দেখো যদি আমি এটাকে 6 লসাউ করে দিই, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2। 3 1 3, 3 2 6। তার মানে এই যে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এর মানটা হয়ে যাচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে এখানে যে এর অপশনটি আছে, এর অপশনটি কিন্তু আমাদের রাইট হবে। ঠিক আছে? চলো এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটিতে যাই। 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলতে চেয়েছে। আচ্ছা, এই যে ছবিটা তোমাদের আছে, ছবিটা আমি এখন মুছছি না, যদি পরবর্তী কোনো কোশ্চেনে কাজে লাগে কাজে লাগাবো। আপাতত আমরা 2 নম্বর যে কোশ্চেনটি আছে 2 নম্বর কোশ্চেনটিতে যাই। দেখো এখানে বলা আছে পি অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে পি অফ বি ইকুয়াল টু 0.7, দুটোই একই দেওয়া আছে, তাই না? আর পি অফ বি বাই এ, পি অফ বি বাই এ ইকুয়াল টু দেওয়া আছে 0.5। তাহলে পি অফ এ বাই বি বের করতে বলা হয়েছে। পি অফ এ বাই বি এটি কিন্তু তোমাকে বের করতে বলেছে। হুম, ভালো করে দেখে নাও। পি অফ এর কমপ্লিমেন্ট 0.7, পি অফ বি 0.7, পি অফ বি বাই এ 0.5, পি অফ এ বাই বি এর মান কিন্তু বের করতে বলা হয়েছে। হুম, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে পি অফ এ মানে কত? এই যে পি অফ এর কমপ্লিমেন্ট, পি অফ এর কমপ্লিমেন্ট এটার মানেই হচ্ছে 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে? এটা তোমরা জানো, 1 মাইনাস পি অফ এ। তাহলে 1 মাইনাস পি অফ এ ইকুয়াল টু 0.7। তাহলে এখান থেকে তুমি পি অফ এর মানটি দেখো পেয়ে যাচ্ছ, পি অফ এ সমান 1 মাইনাস 0.7 ইকুয়াল টু 0.3। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জানি দেখবে, পি অফ এ বি, পি অফ এ বি সমান তুমি বলতে পারো পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। ঠিক আছে? অথবা তুমি এটা বলতে পারো যে পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে রিলেশনটি আছে না, এই রিলেশনটি থেকে আমরা পি অফ এ বির মানটি কিন্তু বের করে নেব। তাই দুটোই পি অফ এ বির মান। তাহলে এখানে আমাদের যেটা বের করতে বলা হয়েছে পি অফ এ বাই বি। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে পি অফ এ বাই বি, এই পি অফ এ বি মানে কত বলো তো? লিখবে এখন পি অফ এ বাই বি। এই যে পি অফ এ বাই বি, এটা মানে হচ্ছে পি অফ এ বি বাই পি অফ বি, তাই না? পি অফ এ বি বাই পি অফ বি। আচ্ছা, এখন আমরা কি করছি, পি অফ এ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এই রিলেশনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? প্রথমেরটাকে আর কি। তাহলে দেখো পি অফ এ মানে কত? পি অফ এ মানে দেখো 0.3।
আর পি অফ বি বাই এ মানে কত? পি অফ বি বাই এ মানে হচ্ছে 0.5। তার মানে দেখো দুটো যদি গুণ করা হয় তাহলে চলে আসবে 0.15। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যদি আমরা এই দুটোকে এখানে কাজে লাগাই, যে পি অফ এ বাই বি এই মানটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমার কত কত লাগছে? পি অফ এ বি, পি অফ এ বি মানে কত? পি অফ এ বি মানে হচ্ছে 0.15। আর পি অফ বি মানে কত? পি অফ বি মানে দেখো 0 পয়েন্ট কত? 0.7। তাহলে এটাকে তোমরা লিখতে পারবে, ভেবে দেখো, এটা সমান তোমার লেখা যাবে 15/100, আর এটা লেখা যাবে 10/7। ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এরকম করতে পারো 5 দুগুণে 10 আর 5 কুড়িতে 100। আবার এটা দেখো 5 তিনে হচ্ছে 15 আর 5 চারে হচ্ছে 20। আবার দেখো 2 দুগুণে হচ্ছে 4, তাই না? তাহলে দেখো টোটাল তোমার মানটি চলে আসছে, ওপরে থেকে যাচ্ছে তোমার 3 আর নিচে থেকে যাচ্ছে তোমার 7 দুগুণে 14। ঠিক আছে। তাহলে তোমার যে উত্তরটি, সেই উত্তরটি চলে এলো কত? 3/14, অর্থাৎ 3/14। ঠিক আছে। তার মানে এখানে ডি এর যে অপশনটি আছে, এই ডি এর অপশনটি কিন্তু রাইট হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো কি সুন্দরভাবে কোশ্চেনটিকে উল্লেখ করা হয়েছে, যে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে 11 পাস সম্ভাবনা কত? তো আমরা জানি যে পাশাতে 6টি পয়েন্ট থাকে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 এবং 6। তো তাকে যদি দুবার ছোড়া হয় তাহলে স্যাম্পেল স্পেসে বা নমুনা দেশে আমাদের মোট 6 গুণিত 6 ইকুয়াল টু 36, অর্থাৎ 36টি পয়েন্ট আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি সাধারণ পাশাকে যদি দুবার ছোড়া হয় তাহলে স্যাম্পল স্পেসে 36খানা নমুনা বিন্দু আসবে। ঠিক আছে। এরপর বলা হয়েছে কি, যে 11 পেতে হবে। তাহলে 11 যদি পেতে হয় তাহলে তোমার কি করতে হবে, যে প্রথমবারে হয়তো 5 পড়লো, পরের বারে 6 পড়লো, তাহলে আমাদের 11 হয়ে যাবে। ঠিক আছে। অথবা প্রথমবারে পড়ে গেল 6, পরের পড়ে যাবে 5, যদি পড়ে তাহলে তোমার 11 হতে পারে। তাহলে এই যে ঘটনাটা, মানে দুটোর যোগফল, দুটো মানে পাশাতে পড়া সংখ্যাগুলোর যোগফল 11 হতে হলে তোমাকে এইরকম এই ঘটনাটি অথবা এই ঘটনাটি, এই দুটি ঘটনা যে কোনো একটি ঘটতে হবে। অর্থাৎ এই ঘটনাটির ফরে আছে দুটি ঘটনা। ঠিক আছে। এই ঘটনাটির ফরে হচ্ছে দুটি ঘটনা, আর মোট ঘটনার সংখ্যা হচ্ছে 36। তাহলে তোমার এখানে যেটা বলা হয়েছে, যে একটা সাধারণ পাশায় দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা হয়ে যাবে 2/36 ইকুয়াল হয়ে যাচ্ছে 1/18। অর্থাৎ এর যে অপশনটি, এই অপশনটি রাইট হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, চলো 4 নম্বর কোশ্চেনটিতে আমরা যাব। 4 নম্বর কোশ্চেনটি খুব ভালো করে দেখো কি বলতে চেয়েছে, যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে 3টি পৃথক সংখ্যা নির্বাচন করা হলো। ঠিক আছে। তাহলে 100টি সংখ্যা থেকে 100টি সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করা যায়, বলো তো কত প্রকারে? 100C3 এত প্রকারে। ঠিক আছে। তার মানে তোমার নমুনা দেশে, যেটা স্যাম্পল স্পেস, সেখানে আমাদের মোট যে সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 100C3। ঠিক আছে, এতটি। এখন কি বলা হয়েছে, যে ওই 3টি সংখ্যা, ওই সংখ্যা ত্রয়ের প্রত্যেকটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটা সংখ্যা 2 দ্বারাও যদি ভাগ করা যায়, আবার একটা সংখ্যাকে যদি 3 দ্বারাও ভাগ করা যায়, তাহলে অবশ্যই সংখ্যাটি 6-এর গুণিতক হয়ে যাবে। অর্থাৎ 2 এবং 3-এর যে লসাগু 6। নিশ্চয়ই বুঝতে পারছো যে বলা আছে, দেখো ভালোভাবে, ওই সংখ্যাত্রয়ের প্রত্যেকটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ ওই যে আমি 3টে সংখ্যা তুললাম, ওই 3টে সংখ্যার প্রত্যেকটিকে কিন্তু 6 দ্বারা, মানে 2 দ্বারা ভাগ করা যেতে হবে, 3 দ্বারাও ভাগ করা যেতে হবে। অর্থাৎ মোট আমি যদি ভাবি যে অবশ্যই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা তাহলে ভাগ করো, তুমি যে কোনো সংখ্যা ভাবো, যে ধরো 12। 12 মানে দেখো একে 2 দ্বারা ভাগ করা যায়, আবার 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে নিশ্চয়ই একে 6 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে। তাহলে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 6 দ্বারা ভাগ করা যাবে। তার মানে অবশ্যই সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য হবে।
নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা দেখে নেব যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 6 দ্বারা বিভাজ্য। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একদম সবচেয়ে ছোট সংখ্যা কত বলো তো? 6। ঠিক আছে, এটা দেখো 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 6 দ্বারা ভাগ করা যাবে। তারপরটি কত হয়ে যাবে? 12। তারপরটা কত হয়ে যাবে? 18। এরকম করে তোমার শেষ সংখ্যাটি হবে 96। হুম, কারণ 96 পরে যখনই তুমি আরো 6 বাড়াতে যাবে, দেখো এগুলো 6-এর গ্যাপ আছে না, 6, 12, 18, 96 পরে যখন 6 বাড়াতে যাবে তখন তোমার 100 কিন্তু ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 6 থেকে 96 পর্যন্ত দেখে নিতে হবে যে আমাদের মোট কতগুলো সংখ্যা আছে। তাহলে এই যে সংখ্যা যেগুলো আছে না 6 থেকে 96 পর্যন্ত, এই সংখ্যাগুলো কিন্তু দেখো তোমার সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, যার এইটা হচ্ছে তোমার প্রথম পদ যেটাকে আমরা এ বলি, আর এইটা হচ্ছে তোমার এন তম পদ মানে যেটাকে আমরা টিএন বলি। ঠিক আছে, এবং যে গ্যাপ মানে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত? 6-এর। তার মানে আমরা সূত্রটা কি বলতে পারবো যে টিএন সমান এ প্লাস এন মাইনাস 1 গুণিত ডি। তাহলে দেখো টিএন মানে হচ্ছে তোমার কত? 96, এ মানে হচ্ছে 6, আর এন মাইনাস 1 গুণিত ডি মানে হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা, তাহলে 96 ইকুয়াল টু 6 প্লাস 6n মাইনাস 6। ঠিক আছে, তাহলে দেখো 6টা কেটে পড়ে 6n ইকুয়াল টু আসছে 96, তাহলে n ইকুয়াল টু কত আসছে? 16। ঠিক আছে, তার মানে যে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার মধ্যে যে সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য সেই রকম সংখ্যা আছে কটি? 16টি। তাহলে এই 16টি থেকে তোমাকে ওই 3খানা সংখ্যা তুলে নিতে হবে, তবে গিয়ে তোমার এই ঘটনাটি ঘটবে যেটি বলা হয়েছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা যেটা বের করতে বলেছে। তাহলে আমাদের ওই যে 16টি সংখ্যা, ওই 16টি সংখ্যা থেকেই তোমাকে 3খানা সংখ্যা তুলে নিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে যে সম্ভাবনাটা হয়ে যাবে, যেটা নির্ণয় সম্ভাবনা বের করতে বলেছে, সেটা হচ্ছে এই 16খানা সংখ্যা থেকে 3খানা সংখ্যা যত প্রকারে তোলা যায়, মানে এই ঘটনাটা ঘটতে হলে যেটা আমাদের করা দরকার। আর তুমি তো তুলেছো 100টা সংখ্যা থেকে 3টি সংখ্যা যত প্রকারে তোলা যায়, এইটাকে ভাগ করলে যেটা হবে সেটাই তোমার এখানে উত্তর হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 16 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 13 ডিভাইডেড বাই এটা মানে কত? এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 100 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100 মাইনাস 3 ইকুয়াল টু 97। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে ফ্যাক্টোরিয়াল 16 বাই ফ্যাক্টোরিয়াল 13, আর এখানে হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 97 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 100। ঠিক আছে, এটাকে তোমাকে ক্যালকুলেশনটাকে ঠিক মতো করে করতে হবে। দেখো তাহলে এটা তুমি এরকম করে নিতে পারো 16 গুণিত 15 গুণিত 14 হয়েছে গুণিত ফ্যাক্টোরিয়াল 13। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইখানে কত আছে? এখানে আছে ফ্যাক্টোরিয়াল 97। হুম, নিচে কি আছে দেখো তো? ফ্যাক্টোরিয়াল 13। আর ফ্যাক্টোরিয়াল 100 মানে হচ্ছে 100 গুণিত 99 গুণিত 98 গুণিত ফ্যাক্টোরিয়াল 97। হুম, আচ্ছা, এখন দেখো যে ফ্যাক্টোরিয়াল 97 ফ্যাক্টোরিয়াল 97 কেটে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 কেটে যাচ্ছে, আর কি কাটাকাটি যাচ্ছে একটু দেখে নাও। এখানে দেখো 14 7 হচ্ছে 98 হয়েছে, 3 5 15, 3 33 হচ্ছে 99। আচ্ছা, 5 20 হচ্ছে 100, 4 4 16, আর 4 5 হয়ে যাচ্ছে 20। তাহলে ওপরে দেখো কোনো সংখ্যা বাকি নেই, শুধুমাত্র একটি 4 ছাড়া। ঠিক আছে, আর নিচে কত আছে? নিচে দেখতে পাচ্ছি আমরা 7 5 35কে 33 দ্বারা গুণ। তাহলে 35কে 33 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে 35 3 হয়ে যাচ্ছে 105, আবার 35 3 হয়ে যাচ্ছে 105, তাহলে 5 5 1 1, তার মানে 1155। তাহলে 4/1155 এটি হয়ে যাবে তোমার উত্তর। তার মানে এখানে সি এর যে অপশানটি আছে সেই সি এর অপশানটি তোমার কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 5 নম্বর যে কোশ্চেনটি আছে 5 নম্বর কোশ্চেনটিতে যাব।
এই অঙ্কটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, অঙ্কটি কিন্তু খুব সুন্দর ছিল। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর যে কোশ্চেনটি আছে, 5 নম্বর কোশ্চেনটি চলো দেখি। এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে এ এবং বি যদি পরস্পর স্বাধীন ঘটনা হয়, তাহলে তোমরা জানো যে পি অফ এ বি সমান লেখা যায় পি অফ এ ইন্টু পি অফ বি, তাই না? এখন পি অফ এ, এই পি অফ এর মানটি দেওয়া আছে তোমার 0.2, আরেকটি মান দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.6। তোমাকে পি অফ বি এর মান এখান থেকে বের করতে বলেছে। এই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে? তো দেখো এটাকে কিভাবে করা যায়। তো এই যে পি অফ এ ইন্টারসেকশন বি এর এ ইন্টারসেকশন নয়, এ ইউনিয়ন বি এর যে কমপ্লিমেন্ট ইকুয়াল 0.6 দেওয়া আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, ঠিক আছে? তো তোমরা জানো যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? ইকুয়াল টু আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এইটাকেই তুমি এখানে ব্যবহার করে দাও। তাহলে এখানে কত হয়ে যাবে? ওইরকম করে লিখলে পি অফ এ প্লাস পি অফ বি এর কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.6, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পি অফ এর মান কিন্তু দেওয়া আছে 0.2, লিখে দাও। পি অফ বি এর কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি, 1 মাইনাস পি অফ বি মাইনাস। এইখানে একটি ভাবার ব্যাপার আছে যে এ এবং বি বলা ছিল পরস্পর স্বাধীন, তার মানেই হচ্ছে এ এবং বি এর কমপ্লিমেন্ট এরাও পরস্পর স্বাধীন হয়, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এই বৈশিষ্ট্যটা জানো যে এ এবং বি যদি পরস্পর স্বাধীন হয়, তাহলে এ এবং বি এর কমপ্লিমেন্ট এই দুটি ঘটনাও কিন্তু পরস্পর স্বাধীন হবে। তার মানেই হচ্ছে যে এটা, তার মানে যেভাবে আমরা পি অফ এ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি লিখছিলাম, এইটাকে এইভাবে লেখা যায় পি অফ এ ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? সমান 0.6। এখন দেখো এটা হচ্ছে তোমার 0.2 প্লাস 1 মাইনাস দেখো পি অফ বি মাইনাস পি অফ এ, পি অফ এর মান তুমি বসিয়ে দিতে পারো, পি অফ এর মানটা কত? 0.2, তাহলে এখানে 0.2 বসিয়ে দাও। আর পি অফ বি এর কমপ্লিমেন্ট মানেই কিন্তু লেখা যায় 1 মাইনাস পি অফ বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0.6। বা তাহলে তুমি কি লিখবে? 0.2 প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস 0.2 প্লাস 0.2 ইন্টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে 0.6। এখন লক্ষ্য করে দেখো 0.2টি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো এই 1 আর এই 0.6টাকে দিয়ে নিয়ে আসলে হবে মাইনাস 0.6, পি অফ বিটাকে দিয়ে নিয়ে চলে যাও, তাহলে এখানে হয়ে যাবে পি অফ বি মাইনাস 0.2 ইন্টু পি অফ বি। বা এটা মানেই দেখো বিয়োগ করলে চলে আসবে 0.4, এখান থেকে তুমি যদি পি অফ বিটাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে চলে আসবে 1 মাইনাস 0.2 ইকুয়াল টু দেখো এটা 0.8 হয়ে যাবে, 0.8 ইন্টু পি অফ বি, ঠিক আছে? তার মানে তুমি এখান থেকে পি অফ বিটা পেয়ে যাচ্ছ কত? পি অফ বি মানে হচ্ছে 0.4 বাই 0.8, তার মানে হয়ে যাচ্ছে হাফ। 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে হয়ে যাচ্ছে 0.5, ঠিক আছে? তুমি লক্ষ্য করে দেখবে এখানে তোমাদের এর যে অপশানটি আছে, এর অপশানটি কিন্তু রাইট হবে, ঠিক আছে? আচ্ছা চলো এরপর আমরা 6 নম্বর যে কোশ্চেনটি আছে, 6 নম্বর কোশ্চেনটিতে চলে যাব। এই কোশ্চেনগুলোকে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। তাহলে একদম আমরা 6 নম্বর যে কোশ্চেনটি আছে, 6 নম্বর কোশ্চেনটিতে চলে যাই। দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/13।
ঠিক আছে। আরেকটি দেওয়া আছে পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা সমান তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা কি করে এর মানটি বের করতে পারবো? লক্ষ্য করো, পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তো সেটের থেকে আমরা জানি যে এটা মানে আবার লেখা যায় এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তোমরা ডি মর্গান সূত্রটি জানো, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এইটা মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, 1 মাইনাস, এবারে এর মানটা বসিয়ে দাও, 5/13 হয়েছে। তার মানে দেখো 13 থেকে 5 গেলে হচ্ছে 8/13। তার মানে এখানে ডি এর যে অপশানটি আছে, ডি এর অপশানটি রাইট হবে। আচ্ছা চলো, এরপর আমরা 7 নাম্বার কোশ্চেনটিতে যাব। 7 নম্বর কোশ্চেনে লক্ষ্য করে দেখো কি বলতে চেয়েছে। পি অফ এ ইকুয়াল টু হচ্ছে 3/7, পি অফ ভি ইকুয়াল টু দেওয়া আছে 4/7, পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান দেওয়া আছে 2/9। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে বলেছে যে পি অফ এ বাই বি ইকুয়াল টু কত। ঠিক আছে, এটা আবার এই যে দুবার পড়েও গেছে, 2016 সাল এবং 2019 সাল, দুটো বছরেই কিন্তু এই কোশ্চেনটিকে দেওয়া হয়েছিল। তো আমরা কি জানি, লক্ষ্য করো, পি অফ এ বি সমান, দেখবে আমরা বলতে পারবো পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, তাই না? তাহলে লক্ষ্য করে দেখো, পি অফ এ বি মানে তোমার এ বি মানে কিন্তু ইন্টারসেকশন বি, তাহলে এটা সমান দেওয়া আছে 2/9, পি অফ বি সমান দেওয়া আছে 4/7 ইন্টু পি অফ এ বাই বি, যেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে লক্ষ্য করো যে পি অফ এ বাই বি এটা সমান 2/9 ডিভাইডেড বাই 4/7, তাহলে ইকুয়াল টু কত? 2/9 ইকুয়াল টু 7/4। তার মানে দেখো 2 1 2, 2 2 4, তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 7 1 7 আর 9 2 হয়ে যাচ্ছে 18। তাহলে যেটা বের করতে বলা হয়েছে যে পি অফ এবি সমান কত, পি অফ এবি সমান চলে আসছে তোমার কত? 7/18। তার মানে এখানে এর যে অপশানটি, এই অপশানটি রাইট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাব 8-এর যে কোশ্চেনটি আছে। দেখো 8-এর যে কোশ্চেন আছে সেটা একটু দেখে নিই। একটি ঝোঁকশূন্য ছক্কাকে, খুব ভালো করে দেখো কি সুন্দরভাবে কোশ্চেনটিকে দেওয়া হয়েছে, যে একটি ঝোঁকশূন্য ছক্কাকে 3 বার ছোড়া হলো। তো তোমরা জানো যে একটি ছক্কাকে যদি 3 বার ছোড়া হয়, তাহলে স্যাম্পেল স্পেসে মোট নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 6-এর হোল কিউব, অর্থাৎ 216 খানা। ঠিক আছে, এখন বলা হয়েছে যে প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল, খুব ভালো কথা, প্রথমবার ছুড়েই তুমি কিন্তু 5 পেয়ে গেছো। 3 বার ছোড়ায় তোমাকে কত করতে হবে? 3 বার ছোড়ায় যে সংখ্যাগুলো পড়বে তাদের যোগফল বলছে 16 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে 16 পেতে গেলে তুমি তো 5 পেয়ে গেছো, তাহলে 5 যদি পেয়ে থাকি আমরা, তাহলে 5টাকে বিয়োগ করে দেখতে পাচ্ছি আমরা কত আসছে 11। তাহলে বাকি দুবারে পড়ে আমাকে যে সংখ্যাগুলো পড়বে আর কি, তাদের যে সংখ্যাগুলো যোগফল অবশ্যই 11 হতে হবে। তাহলে প্রথমবারে 5 পড়েছে, পরের বারও হয়তো 5 পড়লো, পরের বারে 6 পড়লো, তাহলে এরকম ঘটনাটি ঘটতে পারে। তাহলে দেখো 16 হয়ে যাবে, 5 5 10 16। আবার দেখো প্রথমবারে 5 তো পড়েছে, দ্বিতীয় যে ছক্কাটি আছে সেটাতে মনে করো 6 পড়লো, আর 3 নম্বর বারে আর কি, ঠিক আছে, একটা ছক্কাকে যেহেতু 3 বার ছোড়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে যেমন প্রথমবারে তোমার 5 পড়েছে, তাহলে দ্বিতীয়বারও 5, তৃতীয়বারে 6 পড়লো। আবার দেখো প্রথমবারে 5 পড়েছে, দ্বিতীয়বারে 6 পড়লো, তৃতীয়বারে ধরো 5 পড়ে গেল। তাহলে এই দুটো ঘটনা ছাড়া দেখো অন্য কোনো ঘটনা সম্ভব নয়। তাহলেই দেখো এরকম যদি ঘটনাগুলো ঘটে, তবেই আমরা দেখতে পাবো যে তাদের সংখ্যাগুলির যোগফল হয়ে যাবে তোমার কত? 16, তাই না? তাহলে তোমার এখানে তুমি কি বলতে পারবে? এখানে বলতে পারবে যে নির্ণয় সম্ভাবনা কত, এই দুটো ঘটনা ঘটতে হবে, আর মোট ঘটনা কত? 216। তার মানে তোমার হয়ে যাচ্ছে 2 1 2, আর এটা হয়ে যাচ্ছে 108।
তার মানে তোমার নির্ণয়ের সম্ভাবনাটা হয়ে যাবে তোমার 1/108, অর্থাৎ সি এর যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাব 9 নম্বর যে কোশ্চেনটি আছে, 9 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এ এবং বি দুটি স্বাধীন ঘটনা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে পি অফ এ বি সমান কত, পি অফ এ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, এখন পি অফ এ কত দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা যে পি অফ এ দেওয়া আছে তোমার 3/5। তাহলে এখান থেকে তোমাকে পি অফ বি এর মানটি বের করতে বলা হয়েছে। এখন এই যে পি অফ এ বি, পি অফ এ বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানেও তোমার দেওয়া আছে 4/9। তাহলে লক্ষ্য করে দেখো পি অফ বি তোমার যেটা বের করতে বলা হয়েছে, পি অফ বি সমান হয়ে যাবে 4/9 ডিভাইডেড বাই 3/5। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে 4/9 ইন্টু 5/3 হয়েছে। তার মানে লক্ষ্য করো যে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার 5×4 কত 20 আর 9×3 হয়ে যাচ্ছে 27। তার মানে এর অ্যান্সারটি হয়ে যাবে 20/27। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব 10 নম্বর কোশ্চেনটিতে। দেখি 10 নম্বর কোশ্চেনটিতে কি বলা হয়েছে। 10 নম্বর কোশ্চেনটি দেখো, পি অফ এ এটা সমান দেওয়া আছে হাফ, পি অফ বি দেওয়া আছে নট ইকুয়াল টু 0, কোনো মান দেওয়া নেই। পি অফ এ বাই বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি যে পি অফ এ বি সমান পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, এটা ফর্মুলাটা আমরা জানি, একটু আগে এই ধরনের ফর্মুলা আলোচনা করছিলাম। তাহলে দেখো এখানে যে পি অফ এ বি, পি অফ এ বি এর মান কিন্তু দেওয়া নেই, পি অফ বি এর মান তো নট ইকুয়াল টু 0 বলেছে কিন্তু কিছু দেওয়া নেই। তাহলে এখান থেকে পি অফ এ বাই বি সমান কত হয়ে যাবে, পি অফ এ বাই বি এটা সমান আমরা বলতে পারি যে পি অফ এ বি ডিভাইডেড বাই পি অফ বি। এখন লক্ষ্য করার ব্যাপার আছে যে পি অফ বিটা তো নট ইকুয়াল টু 0, খুব ভালো কথা, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। কিন্তু পি অফ এ বির মান যদি দেওয়া না থাকে তাহলে কি আমরা পি অফ এ বাই বি মান বের করতে পারবো? নিশ্চিত বের করতে পারবো না, তার মানে এটা অনির্ণেয় হয়ে যাবে, আমরা নির্ণয় করতে পারছি না। তার মানে সি এর যে অপশানটি সেই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো আজকে পর্যন্ত।